আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশ গড়ার পালা, দুর্বলের উপর অত্যাচার নয়, সংবাদ সম্মেলনে তারেক রহমান। নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পয়লা ফাল্গুনে বসন্ত আর ভালোবাসার রং লেগেছে প্রকৃতিতে, ঝরা পাতার দিন শুরু। এবার দেশ গড়ার পালা, দুর্বলের উপর অত্যাচার নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এই মন্তব্য করেছেন। 2026-এর নির্বাচন নিয়ে বাংলাদেশে কয়েক মাস ধরেই কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এই পর্যবেক্ষক দল সাক্ষী হয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভূমিধস বিজয়ের। নির্বাচন কেমন হলো তা জানাতেই ঢাকায় এই সংবাদ সম্মেলন করে ইউ মিশন। দলটির প্রধান ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন ভবিষ্যতের বাংলাদেশের জন্য বেঞ্চমার্ক। সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে, তবে অপতথ্য নির্বাচনের নেতিবাচক ভূমিকা রেখেছে। আশা করি নতুন সরকার ভোটারদের প্রত্যাশা পূরণ করবে। ইভার্স ইজাবস জানিয়েছেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। এটি খানিকটা উদ্বেগের। নির্বাচনের নারী প্রার্থী ছিল মাত্র 4%। এটি নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তুলেছে। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মে নারী প্রার্থীদের চরিত্র হরণ, যৌন হয়রানিমূলক মন্তব্য ও পুরুষতান্ত্রিক হয়রানির ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক।
of the result. এদিকে আলাদা ব্রিফিংয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। নির্বাচনী পরিবেশকে আমরা ইতিবাচকভাবেই দেখছি, তবে নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণের হার কম ছিল, যা উদ্বেগজনক। তিনি প্রত্যাশা করেন গণতান্ত্রিক বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবার নির্বাচন পরবর্তী খবরাখবর জানতে আমাদের দেশের প্রতিনিধিদের সাথে যুক্ত হব। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো উত্তেজনা বা সহিংসতার খবর পেয়েছেন কিনা জানাবেন। নারায়ণগঞ্জের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই, আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পেছনটিতে কিন্তু এখন কর্মচঞ্চল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন। প্রায় নিত্যদিনের যে যানজট তৈরি হয় সেই যানজটের চিত্রই কিন্তু আমার পেছনটিতে এখানে দেখা যাচ্ছে। মানুষ তার গন্তব্যে যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন, তার কর্ম করছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আজ এখন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত নারায়ণগঞ্জের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর বা সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। তেমন কোনো উত্তাপ কিন্তু নেই এই জেলায়, এবং নিরুত্তাপে, যেহেতু এই জেলাটি মূলত সারা দেশে কিন্তু একটি আলোচিত জেলা, যে কেন্দ্রবিন্দু থাকে সন্ত্রাস, গুম, খুনের শহর হিসেবে অনেকে বলে থাকে। তবে এইবার নির্বাচনের দিনেও আমরা যে বিষয়টি দেখেছি, কোথাও কোনো আহত বা নিহত বা সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি এই জেলায়, এবং আজ এখন পর্যন্ত কোথাও আমরা সেই সহিংসতার খবর পাইনি। আবার নারায়ণগঞ্জের 5টি আসনে এবার নিরস্কর জয় পেয়েছে, 4টি আসনে বিএনপি এবং 1টি আসনে জামাত সমর্থিত যে 11 দল রয়েছে তাদের যে এনসিপির প্রার্থী রয়েছে আব্দুল আলামিন, তিনি কিন্তু নারায়ণগঞ্জ 4 আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের 1, 2, 3, 5 আসনে কিন্তু 5টি আসনে তারা কিন্তু বিএনপি যে প্রার্থী রয়েছে তারা কিন্তু জয়ী হয়েছেন। এছাড়া তবে নারায়ণগঞ্জের 5 আসনটি নিয়ে এই কিছুক্ষণ আগেই যে নারায়ণগঞ্জের যে 11 দল সমর্থিত যে প্রার্থী রয়েছেন এবিএম সিরাজুল ইসলাম, তিনি সংবাদ সম্মেলনে কিন্তু অভিযোগ করেছেন পূর্ণ ভোট গণনার দাবি তিনি তুলেছেন। অনিয়ম এবং ভোট ফলাফল এবং ভোট গ্রহণের যে অনিয়ম যে তিনি দাবি করেছেন এবং পূর্ণ গণনার কিন্তু দাবি করেছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন, কিছু গণমাধ্যমে তারা কিন্তু অভিযোগ করেছেন, এবং এখন পর্যন্ত এছাড়া কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু নারায়ণগঞ্জে নাই। নারায়ণগঞ্জে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ গৌতম যুক্ত হওয়ার জন্য। এবার যাব ঠাকুরগাঁওতে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যুথি, নির্বাচনের পর থেকে আমি ঠাকুরগাঁয়ে বেশ উৎসবমুখর একটি পরিবেশ লক্ষ্য করেছি। গতবারের যে গতানুগতিক যে আসলে পরিস্থিতিটা আমরা ঠাকুরগাঁয়ে দেখতাম, এবার জন্য একেবারেই ভিন্ন রকম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জয়ের সংবাদ পাওয়ার পর থেকেই তার বাসায় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রকমের ফুলের তোলা নিয়ে উপস্থিত হচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন, এবং বিএনপি নেতাকর্মীর সাথে বিএনপির যে সমর্থক গোষ্ঠী আছে, আজ যেন একটি উৎসবমুখর পরিবেশের তারা একটি সাক্ষী হয়ে রইলেন। আমি যেহেতু ঠাকুরগাঁয়ে 3টি আসনেই বিএনপি জয় লাভ করেছে, সেক্ষেত্রে এবারের বিএনপির আয়োজনটি, বিএনপির উৎসবটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আমি লক্ষ্য করেছি গতকাল বিএনপি নেতাকর্মীরা কোনো প্রকার বিজয় মিছিল না করলেও আপনার দুপুরে জুম্মার নামাজে জেলার বিভিন্ন মসজিদগুলোতে শুকরানা দোয়ার আয়োজন করা হয়েছে। আমি যেটা লক্ষ্য করেছি, আসলে ইতিহাসে যেমন সেরা একটি শান্তিপূর্ণ নির্বাচন আমি এবার দেখতে পেয়েছি ঠাকুরগাঁয়ে, সেই সাথে দেখতে পেয়েছি আসলে জয়ী এবং বিজয়ীদের মাঝে বিশেষ রকমের ভ্রাতৃত্ববোধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের পরপরই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি বেশ উৎসবমুখর, সকলেই বেশ আনন্দের সাথে তাদের এই উৎসব পালন করছে। যেহেতু আপনার নির্বাচন
নির্বাচনের পরপর দুদিন ছুটির সময় ছিল, এই উপলক্ষটাকে এই ছুটিটি যেন আরো দ্বিগুণ করে দিয়েছে। জ্যোতি, এই ছিল নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। 17 ফেব্রুয়ারির মধ্যে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, নির্বাচিত সদস্যরা দুটি ভিন্ন বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকল 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট। পুঞ্জীভূত ক্ষোভ আর রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে ভোট দিতে গিয়েছিলেন কোটি কোটি মানুষ। উদ্দেশ্য একটাই, পুরনো ব্যবস্থায় ফিরে না গিয়ে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানান, ভোটারদের বিশাল একটি অংশ সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে সুস্পষ্ট হাঁ ভোট দিয়েছেন। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। নির্বাচনে বিএনপির 2/3 আসন পাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই গণরায়কে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলো বাধ্য। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন, একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই, আমরা আশা করি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। সব শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা 16 আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার পল্লবীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আমিনুল হক দাবি করেন, সরকার ঢাকা শহরের কয়েকটি আসনে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিয়েছে। এর অংশ হিসেবে ঢাকা 16 আসনে ধানের শীষের নিশ্চিত জয় কারচুপির মাধ্যমে পরাজয়ে রূপান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আমিনুল হক সরাসরি জালিয়াতির প্রমাণ হিসেবে পল্লবী বিদ্যানিকেতন কেন্দ্রে ফলাফল শীট প্রদর্শন করেন। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। কেওয়াই স্টিল, চট্টগ্রাম সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করেছেন তার ছেলে চট্টগ্রাম 10 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সাইদ আল নোমান। এ সময় তিনি আসনটির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় সাইদ আল নোমান বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথ চলার মূল প্রেরণা। তিনি আরও বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি।
আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে এখন নবপ্রাণের স্পন্দন। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও আজ। ফলে উৎসবপ্রিয় বাঙালির কাছে দিনটির গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে। বিদায় নিল শীত, দুয়ারে এলো ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের আগুন রাঙা পলাশ আর ভালোবাসার লাল গোলাপে আজ দুই উৎসবের এক মহামিলন। এটা একটা ঐতিহ্য, যেটা হচ্ছে বাঙালিরা অনেক দিন যাবত ধরে রেখে আসছে। বসন্ত তো মেইনলি আমরা সেলিব্রেট করি ফাল্গুনের প্রথম তারিখ। আজকে ফাল্গুন শুরু হচ্ছে, শীত চলে যাচ্ছে। বাসন্তী রঙে সেজেছে প্রকৃতি, আর মানুষের মনে লেগেছে ভালোবাসার রং। নানা ঝঞ্ঝাটে ভরা এই শহরে চারিদিকে কেবলই রঙের আভা, সবখানেই যেন উৎসবের আমেজ। গাঁদা ফুলের গন্ধ, স্পেশালি গাঁদার সাথে মিশিয়েই তো আমরা শাড়ির কালারটা ওভাবে ঠিক করে ওভাবে আসি। এই সময় প্রকৃতি আসলে অন্যরকম ভাবে একটা রূপ ধারণ করে, ফুলে ফুলে চারিদিকে ভরে যায়। তো এই জন্যই মানুষ হচ্ছে বসন্তটা, কোকিলের ডাক সবকিছু মিলায়ে বসন্ত একটা প্রকৃতি একটা অন্যরকম রূপে সাজে। পয়লা বৈশাখের থেকেও বসন্তটাকে বেশি পছন্দ করি, কারণ খুবই কালারফুল থাকে এবং আশপাশে যে নতুন একটা সিজন চেঞ্জ হচ্ছে এটা খুব ভালো মতো বোঝা যায়। বসন্ত সিজনটাও খুব ভালো। বাঙালির জীবনে ফাল্গুন আসে নবজাগরণের বার্তা নিয়ে। ঋতুরাজ আর ভালোবাসার যৌথ আবেশ আমাদের মনে করিয়ে দেয় জীবন একঘেয়ে নয়, প্রাণবন্ত ও রঙিন। এবছর পয়লা ফাল্গুন, বসন্তের শুরু, ভালোবাসা দিবস, তাই সবাই একটু ফ্যামিলিকে নিয়ে বেরোতে চায়। আমিও ফ্যামিলিকে নিয়ে বেরোলাম। ফাল্গুনে ভালোবাসায় সবাই যেন সুখী থাকে, মর্মটা বুঝতে পারে যে ভালোবাসাটা কি। ভ্যালেন্টাইন্স ডে আসলে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে, কারণ ভালোবাসা কোনোদিন মারা যায় না, প্রতিদিনই ভালোবাসা থাকে। কিন্তু পয়লা ফাল্গুন বছর একদিনই আসে। ফাল্গুনের আগমনের দিনে রাজধানীর অলিগলি ও পার্কগুলোতে জমে ওঠা ফুলের দোকানগুলো দিচ্ছে ভালোবাসার বার্তা। যেন প্রিয়তমার খোপায় একগুচ্ছ গোলাপ গুজে দিতে আজ আর নেই কোনো বাধা। প্রকৃতি ফিরেছে তার রাজকীয় রূপে, ঋতুরাজ বসন্তের হাত ধরে, আর ভালোবাসা দিল তার পূর্ণতা। দুই উৎসবের মিলনে মুছে যাক সব মলিনতা, সম্পর্কগুলো হয়ে উঠুক প্রাণবন্ত। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব এখনকার দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। এবার দেশ গড়ার পালা, দুর্বলের উপর অত্যাচার নয়, সংবাদ সম্মেলনে তারেক রহমান। নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পহেলা ফাল্গুনে বসন্ত আর ভালোবাসার রং লেগেছে প্রকৃতিতে, ঝরা পাতার দিন শুরু। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।